জীবন নদীর মতো কখনো শান্ত, কখনো উত্তাল। আর এই উত্তাল সময়ে যেন ডুবতে না হয়, সেজন্য চাই একটি নিরাপদ ভেলা। আর সেই ভেলাটাই হলো সঞ্চয়। আজ একটু একটু করে জমালে কাল তা হতে পারে আপনার সবচেয়ে বড় ভরসা। তাই আয় যতই কম হোক না কেন, সঞ্চয়কে গুরুত্ব দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। রাতে আলিফার পাপা কিছু ড্রাগন নিয়ে আসছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সেই ড্রাগনগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ঘরে সিজনাল ফল সব সময় থাকে। আমার মেয়ে ফল খেতে একটু বেশিই ভালোবাসে, ছোটোবেলা থেকেই ওর ফলটা খুবই পছন্দের। তো এরপরে কিচেনে চলে আসছি আর মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে নাস্তায় ওর জন্য শুধু একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে আমরা একটু ভিন্ন রকমের নাস্তা করব। আর সেজন্যই ওর জন্য আলাদা কিছু করার চিন্তা করলাম। তো আলাদা কিছু চিন্তা করব, সকালবেলা অত কিছু তো আবার করার সময়ও পাবো না, তাই ভাবলাম যে ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দেই। এটাই ওর আজকে সকালের নাস্তা। আর আমার মেয়ের খাবার দাবার নিয়ে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই। আমি কখনোই ওর জন্য কোনো স্পেশাল কোনো কিছু করি না। আমরা যা খাই ওকেও আমরা তাই খাওয়াই। তো আজকে যে নাস্তাটা বানাবো, ও যদি বাসায় থাকতো তাহলে কিন্তু ওই নাস্তাটাই ও আমাদের সাথে খেয়ে নিত। কিন্তু ও যেহেতু এখন স্কুলে চলে যাবে আর নাস্তাটা বানাতে আমার একটু দেরি হবে, তো সেই কারণেই ওকে ডিম সিদ্ধ করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই দিকে অফ ক্যামেরাতে আমি আমার নাস্তাও রেডি করে নিয়েছি। আজকে নাস্তায় করেছি খুদের ভাত। খুদের ভাতটা আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি। খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য আমি তিল ভর্তা করে নিয়েছি পাটায় বেটে। এই দিকে কিছু পেঁয়াজ মরিচ আমি হাতে ডলে ভর্তা করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে এটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে খিচুড়ি দিয়ে। তো সকালবেলা খুদের ভাত দিয়ে যে ভর্তা খাবো, বেশি ভর্তা বানানোর সময়ও পাবো না, তাই সেই কারণে শর্টকাট দুই ধরনেরই আমি ভর্তা বানিয়ে নিয়েছি, তিল ভর্তা আর মরিচ ভর্তা। অনেক রকমের ভর্তা বানাতে কিন্তু অনেক সময় লাগে, আর ভর্তা বানাতে আমার কেন জানি আলসামি লাগে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আলিফার পাপা খেয়ে দিয়ে চলে গিয়েছে আর আমি এখন আরামায়েশ করে এই খুদের ভাতটা দুই রকমের ভর্তা দিয়ে তৃপ্তি নিয়ে খেয়ে নিব। আমি তৃপ্তি নিয়ে খেলেও আলিফার বাবা কিন্তু তৃপ্তি নিয়ে খাবারটা খেয়ে আজকে বের হয়নি, কারণ এই খুদের ভাত ও খেতে পছন্দ করে না। কিন্তু আমি যেহেতু রান্না করি প্রায় সময়ই সকালের নাস্তায় বিশেষ করে, তো ও এটাই চোখ মুখ বন্ধ করে একটু খেয়ে তারপরে বের হয়। ওর জন্য কিন্তু আমি আলাদা কিছু আর তৈরি করি না। আসলে আমার ঘরে এক একজনের জন্য এক এক রকমের খাবার আমি কখনোই তৈরি করি না। যেটা খাবো সবাই একসঙ্গে একই খাবার খাবো। তো এদিকে আমি আমার জন্য একটু চা করে নিলাম। আজকে চা করেছিলাম, তবে আলিফার পাপাকে চা দিয়ে আমি চায়ের পাতিলটা চুলায় রেখে গিয়েছি। চুলাটা বন্ধ করতে আমার মনে ছিল না, তো চাটা শুকিয়ে আমার পাতিলটাও পুড়ে গিয়েছে। ওই দিক থেকে আমার গ্যাসেরও কিন্তু অপচয় হয়েছে অনেকটা। তো চা নিয়ে আমি এখন চলে এসেছি লিভিং রুমে। এখানে বসে চা খাবো, বাতাস খাবো, কিছুক্ষণ আকাশ দেখব, নিজের মতো করে সময় কাটাবো। এরপরে আবারও চলে আসলাম আমি কিচেনে। তো যেহেতু সকালবেলা একটু ঝামেলার নাস্তা করেছি, রান্নাটা করতে একটু লেট হয়ে গিয়েছে। কোনো রকমের ভাতটা রান্না করে আলিফার পাপাকে একটা ডিম ভেজে আর যে ভর্তা করেছিলাম দুই রকমের, সেই ভর্তা দিয়েই লাঞ্চটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আস্তে ধীরে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আলু দিয়ে মাছের ঝোল করেছি আর চিকেন রান্না করেছি আলু আর কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি দিয়েছি আমি খাওয়ার জন্য, আমি খাবো শুধু। এটা কেউই খাবে না, মেয়ের বাবা কেউই খাবে না। তবে আমার কাছে মুরগির মাংস, গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করে খেতে অনেক ভালো লাগে। কাঁঠালের চেয়েও কাঁঠালের বিচি খেতে আমি বেশি পছন্দ করি। তো এরপরে আমি আরও রান্না করেছি কচু শাক। কচু শাকটা আলিফার পাপার খুবই পছন্দের একটি খাবার, তবে আজকে ওকে লাঞ্চে কচু শাকটা রান্না করে দিতে পারি না, এজন্য একটু খারাপও লাগছে যে লোকটা তো অনেক বেশি পছন্দ করে খাবারটা। তো রান্না করার সময় চিন্তা করছিলাম ওকে রাতে খাবে আর ওর জন্য আলাদা করে একটু রেখে দিব, পরের দিন ওকে গরম করে দিব। ও কচু জাতীয় খাবারটা খুব বেশি পছন্দ করে, কচু শাক, কচুর লতি, কচুর মুখী। তো এই তো আমার কিন্তু দুপুরের রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এখন সংসারের কিছু টুকটাক কাজ করব, তারপরে স্কুলে চলে যাব মেয়েকে নিয়ে আসার জন্য।
ভিডিওর শুরুতেই কিন্তু সঞ্চয় নিয়ে কিছু কথা বলছিলাম। সঞ্চয় হলো কিন্তু আয়েরই একটা অংশ, যে অংশটা খরচ না করে আমরা রেখে দেই সেটাই কিন্তু সঞ্চয়। কিন্তু এই সঞ্চয় যদি কয়দিন পরে আবার ভেঙে ফেলা হয় তাহলে সেটা কিন্তু আর সঞ্চয় থাকে না। সঞ্চয় বাড়ানোর জন্য প্রথমে হচ্ছে আমাদের একটা বাজেট তৈরি করতে হবে। আমরা কিন্তু সবাই চাই আমাদের সঞ্চয়টা বাড়ুক, তো সেজন্য প্রথমেই আমাদের একটা বাজেট তৈরি করতে হবে। 1 মাসের জন্য যা যা লাগে তার পেছনে কত খরচ হয় সেটা পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। যেমন প্রতি মাসে হচ্ছে চাল এত কেজি এত টাকা, তারপরে সবজি এত কেজি এত টাকা, মাছ এত কেজি এত টাকা, ডিম এত হালি এত টাকা, স্কুলের বেতন এত টাকা, সঞ্চয় যাবে এত টাকা। এবং মনে রাখতে হবে এই যে বাজেটটা করা হয়েছে সেটা আমাদের আয়ের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এবং বাজেটটা যেন হয় আয়ের 90%-এর কম। মিনিমাম 10% যেন হাতে থাকে সঞ্চয় করার জন্য। তো এই দিকে হচ্ছে একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমি হচ্ছে মেয়েকে কিন্তু অলরেডি স্কুল থেকে নিয়ে এসেছি, আর ও হচ্ছে স্কুল থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন শাওয়ার করতে ঢুকেছে। আর এইদিকে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এক গাদা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে, তবে ঝুম বৃষ্টি হচ্ছে না। এইদিকে হচ্ছে কাপড় নিয়ে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকগুলো কাপড় ধুয়েছি, তো এগুলো হচ্ছে একটু যেটা শুকাচ্ছে সেটা এনে সোফার উপর রাখছি, আর শুকনো জায়গাটা ফাঁকা হয়ে গেলেই ওখানে আবার এনে একটা ভিজা কাপড় শুকাতে দিচ্ছি। এইভাবে করেই কিন্তু অল্প অল্প করে কাপড়গুলো শুকিয়ে নিয়েছি। আর যেটা যখন শুকায় সেটা যে ভাঁজ করব সেটা আর তখন ইচ্ছে করে না। এইটা হচ্ছে একদম আমার একটা চরম বদ অভ্যাস। তো এখন তো জমে গিয়েছে, সেই কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিলাম। আর এইদিকে হচ্ছে মেয়ে শাওয়ার করে এসে ও হচ্ছে আমার আগেই নামাজ পড়া শুরু করে দিয়েছে, আর পাশেই হচ্ছে আমার জন্য জায়নামাজটা ও বিছিয়ে রেখেছে। এরপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করেছি, করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে স্বপ্ন থেকে কিছু বাজার করে নিয়ে আসছি। বাজার বলতে মেয়ের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেছি। তো যে কথা বলছিলাম আর কি, আমাদের মতো যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবারই কিন্তু ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা অনেকেই মনে করি অনেক টাকা সঞ্চয় করার জন্য অনেক বড় সঞ্চয় করতে হবে। এই কথাটা কিন্তু একদম ঠিক না। অনেক ভিক্ষুক কিন্তু দেখা গিয়েছে কোটিপতি হয়েছে এই ছোট ছোট সঞ্চয় করে। অনেক রিকশাওয়ালা কোটিপতি হয়েছে প্রত্যেক দিন ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে। আমরা চাইলে প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু সঞ্চয় করতে পারি। সঞ্চয় বাড়ানোর জন্য একটা বিষয় খুবই জরুরি। আমরা সবাই কিন্তু সঞ্চয় বাড়াতে চাই, ঋণ থেকে দূরে থাকতে চাই। আর সেজন্য প্রথমেই আমাদের একটা ডিসিশন নিতে হবে, মনকে সুগঠিত করতে হবে যে আমি আমার সঞ্চয় বাড়াবো। যখনই অযথা কোনো কিছু খরচ করতে যাব আমার মন কিন্তু তখনই বাধা দিবে, কারণ মনকে তো আমি তৈরি করেছি ওইভাবেই যে আমার সঞ্চয়টা বাড়াতে হবে। তো এইভাবে করলে কিন্তু আমরা আমাদের সঞ্চয়টা বাড়াতে পারি। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি, যে বাজারগুলো করে এনেছি সেগুলো কিন্তু বের করে নিয়েছি, আর এখন হচ্ছে সেগুলো রিফিল করে নিচ্ছি। এখানে বাজার বলতে আমার মেয়ের জন্য কিছু খাবার দাবার এনেছি, ও ঘরে খাবে, বা কখনো যদি আমি সকালবেলা উঠে ওকে টিফিন রেডি করে দিতে না পারি তো তখন হচ্ছে এই রেডিমেড খাবারগুলো যেন ওকে দিয়ে দিতে পারি, সেই জন্যই কিছু বিস্কিট, তারপরে হচ্ছে লাচ্ছি এগুলো নিয়ে এসেছি। আর সেই সাথে একটা লাইফবয় সাবান এনেছি, হুইল সাবান এনেছি, হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল সেটা এনেছি, সাথে একটা সস এনেছি। তো এই হচ্ছে আমার বাজার। আর এইদিকে হচ্ছে পাস্তা এনেছিলাম, পাস্তাগুলো হচ্ছে এখন এক এক করে রিফিল করে নিচ্ছি। এখানে 3 রকমের পাস্তা আছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি প্রতিনিয়ত ভালোবেসে আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অবশ্যই প্লিজ সবাই মনে করে ছোট্ট একটা লাইক বাটনে ক্লিক করে যাবেন, আর সেই সাথে ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই কিন্তু আমাকে ভিডিও বানানোর উৎসাহ যোগায়। যারা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, প্রতিনিয়ত আমার ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। বাজার বলতে যে খাবারগুলো আমি নিয়ে এসেছি সেগুলো আমি রিফিল করে নিয়েছি।
আর এখন হচ্ছে জিনিসগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখছি। সময়ের কাজ সময় করতেই আমি পছন্দ করি, কারণ কাজ যদি ফেলে রাখি সেই কাজগুলো কিন্তু জমে অধিক হয়ে যায়, আর তখন কিন্তু কষ্টটা আমাকেই করতে হয়। তাই সময়ের কাজ সময় করে নেওয়াই কিন্তু উত্তম। সব কিছু ঠিকঠাক মতো জায়গা মতো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই লাচ্ছিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকেই বাইরের খাবার দাবার একটু কমই দিই, আর বাইরের খাবার দাবারের প্রতি কিন্তু ছোট বাচ্চাদের একটু আকর্ষণ বেশিই থাকে। তো একেবারে কিন্তু না দিলে চলে না, যখন একেবারেই কোনো পরিস্থিতি থাকে না, যেমন প্রায় সময় দেখা যায় সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না, তো তখন হচ্ছে ওকে কিন্তু বাইরে থেকে কেক কিনে দিতে হয়। কেক ছাড়া ও অন্য কিছুই টিফিনে খায় না। তো সেই কারণেই কিছু হচ্ছে খাবার দাবার ওর জন্য এনে রেখে দিলাম, যাতে হচ্ছে আমি যদি কখনো অসুস্থ থাকি বা কোনো কারণে যদি ওর খাবারটা রেডি করতে না পারি, তখন যেন এই খাবার দিয়ে চালিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে সন্ধ্যার নাস্তায় হচ্ছে পাস্তা রেডি করে নিয়েছি। মা মেয়ে নাস্তাটা করে নিয়েছি। আর 1 কাপ চা তো আমার লাগবেই, 1 কাপ চা না হলে তো সন্ধ্যাটা জমবেই না। চা হচ্ছে সকাল সন্ধ্যায় আমার সঙ্গী। তবে আগে এতটা নেশা আমার ছিল না, এখন যতটা চায়ের প্রতি নেশা হয়েছে। তো চা খেতে খেতেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। বিদায় নেওয়ার আগে সবার উদ্দেশ্যে একটাই কথা বলি, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করে নিজের ক্ষতি করবেন না, আর আমারও ক্ষতি করবেন না। ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।